5.7 মাত্রার ঝাঁকুনি দিল বড় ধরনের বিপর্যয়ের বার্তা। ভৌগোলিক কারণেই আরও ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। সিংহভাগ ভবন ধসে ঢাকা চট্টগ্রামে বিপর্যয়ের শঙ্কা। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা। ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর, চলতি সপ্তাহে সমঝোতার আশা। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা। দুপুরে ইউনুস শেরিং বৈঠক, কাল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি চুরির 20 দিন পর ভাঙা ভল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনো প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। এবং অর্জন ছাড়াই ব্রাজিলে শেষ হলো জলবায়ু সম্মেলন। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি। খসড়া প্রস্তাবে ঠাঁই পায়নি জীবাশ্ম জ্বালানি বন্ধের রোড ম্যাপও। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। এবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের এই উৎপত্তি স্থলকে সাবডাকশন জোন হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ইন্দো বার্মা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতি, এই দুই শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে। তার উপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প অসহনশীল ভবনগুলো বিপর্যয়ের শঙ্কা আরও বাড়িয়েছে। 21 নভেম্বর বেলা 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো দেশকে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, অর্থাৎ রাজধানীর বেশ কাছে। আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? দেশে ভূমিকম্পের উৎস মূলত দুটি। একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবডাকশন জোন, অন্যটি উত্তরের ডাউকি চ্যুতি। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবডাকশন জোন। এবারের উৎপত্তিস্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলে মাঝামাঝি অবস্থিত। বলছেন, বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে বিশ্বে সাধারণত যে সকল ভৌগোলিক কাঠামো থাকে, বাংলাদেশও তার বাইরে নয়। সেজন্যই উত্তর এবং পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটের কম্পন প্রভাব ফেলে সারা দেশে। একদিকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, এটা একটা প্লেট বাউন্ডারি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার পূর্ব পাশে যে বার্মিস যে প্লেটটা আছে সেটার সাথেও তার একটা সংঘর্ষ হচ্ছে। গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে। আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা তাই এই 5.7 মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন। সাবডাকশন জোন ওটাকেই আমরা বলি যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে তলিয়ে যায়। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্প হচ্ছে নটোরিয়াস, যেটা আমাদের এখানে বিরাজ করছে। বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়েছে, সেটার ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেইটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন, রাজধানীর বেশিরভাগ ভবনের নেই পর্যাপ্ত ভূমিকম্প সহনশীলতা। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে এখানকার বেশিরভাগ ভবন। এরপরেই তালিকায় আছে বন্দর নগরী চট্টগ্রাম। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে তাই জোর দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সচেতনতা ও প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত মহড়া আর সব ভবনে নিয়ম করে নিরাপত্তা তদারকি বাড়ানো ছাড়া উপায় নেই বলে মত সংশ্লিষ্টদের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে 70 থেকে 80% ভবন ধসে পড়ার পাশাপাশি লক্ষাধিক প্রাণহানির শঙ্কা বিশেষজ্ঞদের। বিশেষ করে বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরোনেশিয়ান টেকনিক প্লেটের খুব কাছে হওয়ায় এখানে যেমন ভূমিকম্পের সংখ্যা বাড়িয়ে তুলছে, তেমনি বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো বহুতল ভবন নির্মাণ করায় 60 বর্গ মাইলের পুরো নগরী পড়েছে ঝুঁকির মধ্যে। নুরজামাল আতেকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শুক্রবার সকাল 10:38 হঠাৎ নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ঘিরে থাকা বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেট দীর্ঘদিন ধরে খুবই গতিশীল রয়েছে। এর বাইরে আরও একটি মাইনর টেকটনিক প্লেটের সুপ্ত অবস্থান রয়েছে চট্টগ্রাম নগরীর ভূগর্ভে। এই তিনটি টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে 2021 সাল থেকে এ পর্যন্ত 212 বার ভূকম্পন অনুভূত হয়েছে। একদিকে যেমন এই অঞ্চলে ভূকম্পনের হার ক্রমশ বেড়েছে, অন্যদিকে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। অনেকগুলি ভবন প্রায় 50-100 বছরের বয়স হয়ে গেছে। সেই ভবনগুলো কিন্তু অ্যারাউন্ড 75% এখন। নতুন ভবন হচ্ছে সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া তৈরি করতেছে। সেই ভবনগুলো একেবারে মারাত্মক ঝুঁকি, মধ্যম ঝুঁকি, একেবারে কম ঝুঁকিতে আছে। এগুলি যদি ভেঙে পড়ে 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক মারা যাবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর তথ্য অনুযায়ী নগরীতে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক ভবন। অধিকাংশ ভবন নির্মাণে যেমন বিল্ডিং কোড মানা হয়নি, তেমনি সমুদ্র উপকূলবর্তী হয় নির্মাণ সামগ্রীতে রয়ে গেছে জটিলতা। এমনকি যানবাহন চলাচলের পথ না থাকায় যে কোনো দুর্ঘটনা কিংবা দুর্যোগে চরম বিপর্যয় সৃষ্টি হবে বলে শঙ্কা ফায়ার সার্ভিসের। অপরিকল্পিত ভবন নির্মাণ, তারপরে নির্মাণ সামগ্রী, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী, সেখানে যে আপনার নির্মাণ সামগ্রীর যে একটা কিউরিং সেক্ষেত্রে যদি সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। গত 4 বছরে বাংলাদেশের অভ্যন্তরে অন্তত 37 দফা সৃষ্ট ভূকম্পনে তেমন কোনো ক্ষতি না হলেও সর্বশেষ শুক্রবার 38 দফার 5.7 মাত্রার ভূকম্পে কাঁপিয়ে দিয়েছে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ আশপাশের এলাকা। সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সরকারি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভূকম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার মত এই প্রকৌশলীর। যেগুলো রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করা যায় সেটা করতে হবে, আর যেটা করা সম্ভব নয় টেকনিক্যালি সেগুলো ডেমোলিশ করে দিতে হবে। ইজিলি ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে, উদ্ধার কার্য ভালোভাবে চালানো যেতে পারে, সেজন্য রাস্তাঘাট কোথাও যদি কোনো সংকীর্ণ থাকে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা হয় সেগুলো অপসারণ করতে হবে অবিলম্বে। সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে সেটাও করতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূকম্পন। পরবর্তী 107 বছরে অনুভূত ভূকম্পনগুলো ছিল রিক্টার স্কেলে 3 থেকে 5.5 মাত্রার মধ্যে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী থেকে। ভূমিকম্পের পরবর্তী খবর জানাতে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। গতকাল শুক্রবার যে ভয়াবহ যে ভূমিকম্পটি হয়ে গেল সেটি উৎপত্তি স্থল কিন্তু ছিল নরসিংদীর মাধবদী থেকে এবং তার মাত্রা কিন্তু ছিল 5.7 মাত্রায় যে ভূমিকম্পটি হয়েছে। সেই ভূমিকম্প কম্পনের ফলে কিন্তু নরসিংদীর কিন্তু যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলায় কিন্তু ভয়াবহ ধরনের বড় ধরনের একটি কম্পন সৃষ্টি হয়েছে। এই কম্পনের ফলে কিন্তু যে জেলার যে মানুষজন যেই 10:38 যে ভূমিকম্পটি হয় সেই সময় কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। সে আতঙ্কিত হয়ে কিন্তু ভবন থেকে বের হতে গিয়ে কিন্তু প্রায় শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছিলেন এবং এই জেলায় কিন্তু প্রায় 5 জনের মতো কিন্তু মারা গিয়েছে সে ভূমিকম্পনের ফলে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ভূমিকম্পনের ফলে যে নরসিংদীর যে
যে জেলা প্রশাসক যে কার্যালয়টি রয়েছে, আমি এখন যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে সেই ভবনটির ভিতরের অংশ কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু নরসিংদীর যে সার্কিট হাউসটি রয়েছে সেই সার্কিট হাউসেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি যে ভবনগুলোতে যে মানুষজন বসবাস করে বেশ কয়েকটি ভবনও কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে পলাশ উপজেলায় কিন্তু যে একটি ডেইরি ফার্ম আছে সেই ফার্মে কিন্তু রাস্তায় ফাটল দেখা দিয়েছে। রাস্তা কিন্তু মাটি সরে কিন্তু ফাঁক হয়ে গেছে। পাশাপাশি কিন্তু একটি যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে পলাশে, সেই কলেজের মাঠেও কিন্তু মাটি ফেটে কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে যে মাঠটিতে আছে। এবং এই যে ভূমিকম্পের যে ভয়াবহতা, এই ভয়াবহতা কিন্তু নরসিংদীর মানুষজন কিন্তু এর আগে কিন্তু দেখেনি। এখানকার যে জেলা প্রশাসক আছে আনোয়ার হোসেন, ওনার সাথে আমি কথা বলেছি। উনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনো কিন্তু নির্ণয় করতে পারেনি। পাশাপাশি কিন্তু যারা নিহত হয়েছেন ভূমিকম্পের ফলে আহত হয়েছেন তাদের কিন্তু সহায়তা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু 25,000 টাকা করে কিন্তু সাহায্য করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভূমিকম্পের পরবর্তী সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী থেকে। এবার অন্য প্রসঙ্গ। ভোটের প্রস্তুতিতে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় যুগপৎ আন্দোলনের শরিক এবং আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। এরই মধ্যে দলটির হাইকমান্ডের কাছে প্রত্যাশার কথা জানিয়েছে দলগুলো। তবে আরপিও সংশোধনীর পর দলগুলোর ধানের শীষ নিয়ে নির্বাচনের পথ বন্ধ হওয়ায় চিন্তায় পড়েছে বিএনপি। ছাড় দেওয়া আসনগুলোতে জয় নিশ্চিতে কার্যকর পথ খোঁজার কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসান ওয়ালির রিপোর্ট। অনেকদিন পর পুরনো চেহারায় ফিরছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার আগেই মাঠে নেমেছে বেশিরভাগ দল। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজনীতিতে সরব থাকলেও ভোটের মাঠে কিছুটা পিছিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী। 237 আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর বাকি 63 আসন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিএনপি তরফ থেকে ঘোষণা আছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা এবং ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের। এসব দলের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিএনপি। তবে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার সুযোগ বন্ধ হওয়ার পরই জটিল হয়েছে সমীকরণ। 8 দলের জোট গণতন্ত্র মঞ্চের তরফ থেকে 40টি আসন চাওয়া হয়েছে বিএনপির কাছে। একইভাবে প্রত্যাশা জানিয়েছে 12 দলীয় জোট, জমিয়ত, গণ অধিকার সহ অন্যান্য দল। সময়টা আমরা খুব করছি। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, চলতি সপ্তাহে নিশ্চিত হতে পারে আসন ভাগাভাগি। বিএনপি তারা যেহেতু 237টা আসনে তারা প্রার্থী, তার একটা প্রাথমিক ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন আরপিওতে তারা যে বিধানটা রেখেছেন হঠাৎ করে এক ধরনের চাপিয়ে দেওয়া আমাদের জন্য এখন একটা দিনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তবে কিন্তু কালক্ষেপণ করবার কিন্তু কোনো সময় নেই। আমরা আশা করতে পারি আগামী 5-7 দিনের মধ্যে সমঝোতার জায়গায় আমরা আসতে পারবো। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলামও। অনেকগুলি আসনে আমাদের ডিমান্ড আছে। আসন সমঝোতার সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, কিন্তু যাদের সঙ্গে আমরা একমত হয়ে সমঝোতার কাঙ্ক্ষিত প্রান্তে উপনীত হলাম, তারা যদি তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আন্তরিকতা প্রদর্শন না করে, তাহলে এটাকে তো আর সমঝোতা বলে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, শরিকদের আসন ছাড়তে দ্বিধা না থাকলেও জয় ছিনিয়ে আনার সক্ষমতা নিয়েই মূল ভাবনা। আমরা তো ছাড় দিতে রাজি আছি, তারা সেই মার্কা দিয়ে জনগণের ভোট আদায় করে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটু সংকট আছে। যদি তারা ধানের শীষটা নিতে পারত তাহলে আমার দলকে আমি নামাইতে পারতাম। আর ধানের শীষটা না নিয়ে যদি অন্য মার্কায় নেয়, তা আমার ধানের শীষের ভোটার বা কর্মী তাদের জোর করে মাঠে নামানো তো আমার জন্য খুব কষ্ট। তাদেরকে যথোপযুক্ত সম্মান করতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে বসেই ভাবতে হবে কোন পদ্ধতিতে করা যায়। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার পরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচারণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে ইসি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
3 দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সফরে 3টি সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শেরিং তোবগে। দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন তিনি। পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দুই শীর্ষ নেতা। রবিবার বঙ্গভবনে একান্ত বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। সফর শেষে সোমবার ঢাকা ছাড়বেন শেরিং। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রৌনক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আজ 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। কিছুক্ষণ আগেই তার ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছেছে এবং তাকে অভ্যর্থনা জানাতে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টাও এসে পৌঁছেছেন বিমানবন্দরে। এবং আমরা দেখেছি পুরো বিমানবন্দর জুড়ে তার সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ সহ প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন আমরা দেখছি। এবং এই সফরকে ঘিরে এবং এই সফরে প্রাধান্য পাচ্ছে 3টি সমঝোতার স্মারক স্বাক্ষর হবারও সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং এই বিমানবন্দরেই ভুটানের প্রধানমন্ত্রীকে দেয়া হবে গার্ড অব অনার। এবং গার্ড অব অনার শেষে ভুটানের প্রধানমন্ত্রী সর্বপ্রথম যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এবং এরপর তিনি যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে দ্বিপাক্ষিক একটি বৈঠক হবার কথা রয়েছে। সেখানে এই বৈঠকে অংশ নিতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা সহ দুই দেশের একটি প্রতিনিধি দল। এবং এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হতে পারে দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, কৃষি, পর্যটন খাত সহ বেশ কিছু সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। এবং এরপরই দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের একান্ত বৈঠকে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সেখানেও দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন দুই দেশের এই শীর্ষ নেতা। এবং সেখানেও আলোচনা হতে পারে দুই দেশের বিনিয়োগ সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা সহ বেশ কিছু খাতের সহযোগিতা নিয়ে। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জেনেছি যে এই দুই দেশের মধ্যে ভুটানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিভিন্ন খাতে আসলে সহযোগিতার প্রস্তাবনা আসতে পারে, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই ছিল ভুটানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো, আবার কিভাবেই বা একই ভল্টে ফিরে এলো, তা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি 33 দিন পরও রিপোর্ট দিতে পারেনি। এস এল মামুন এবং রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 1 মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে নিয়ে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি।
ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেট্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্ন জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং হোল্ডটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের জন্য অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ কিংবা কার্বন নিঃসরণ কমিয়ে আনা সহ কোনো ক্ষেত্রে অর্জন ছাড়াই শেষ হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। তবে মিথেনের পরিমাণ কমিয়ে আনতে অর্থায়নে একমত হয়েছে উন্নত দেশগুলো। এবারের আলোচনার অগ্রগতির ধারাবাহিকতায় পরবর্তী সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ভয়াবহ আগুনের ঘটনায় এবারের আয়োজনের ছন্দপতন কাটিয়ে স্থানীয় সময়ে শুক্রবার শুরু হয় সমাপনী দিনের কার্যক্রম। শেষ দিনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা এবং কপ প্রেসিডেন্টের ব্রিফিং ছাড়া বাকি অধিবেশনগুলো ছিল শূন্য। বন্ধ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়নও। সম্মেলনে ব্রাজিল প্রস্তাবিত খসড়া নথিতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে রোডম্যাপ অন্তর্ভুক্ত না হওয়ায় এর বিরোধিতা করে স্বাক্ষর করে 29টির বেশি দেশ। আবার ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আসেনি কোনো প্রতিশ্রুতি। সব মিলে এবারের সম্মেলনে অর্জন প্রায় শূন্য বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা। প্রতি বছরই আমরা ভাবি যে একটা সমাধানের দিকে যাবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, কিন্তু সেই জিনিসটা কিন্তু যেভাবে আশা করি সেভাবে ঘটছে না। তবে অগ্রগতি হওয়া বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো জোটবদ্ধভাবে পদক্ষেপ নিলে তুরস্কে অনুষ্ঠিতব্য 31তম জলবায়ু সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। প্রমাণ ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রম বাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন বিএমএটের নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের কোনো পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। তবে এই ব্যাপারে বিএমএটের বক্তব্য পাওয়া যায়নি। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমএটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস। বাকি সময়ে বিএমএটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। কিস্তির মানুষ আমার বাড়িতে যাচ্ছে, এখন আমি একদম অসহায় স্যার, আমার মরা ছাড়া কোনো উপায় নাই। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে, যাদের কেউ ভিটে মাটি বন্ধক রেখে বা ঋণ নিয়ে প্রবাসে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, অথচ শেষ সময় এসে মিলছে না বহির্গমন ছাড়পত্র। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার বেসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিয়েছে, আমি বেকার ঢাকাতে বসে আছি, এখন আমি নিজে চলতে পারতেছি না। জায়গাটা বিক্রি করে দিছি, এরপরে আরো কিছু টাকা সুদেও আনতে হয়েছে, আনিয়া টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না।
আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি কে সত্যায়ন নিতে হবে সৌদি দূতাবাস থেকে। 5-এর অধিক হইলে তোমরা চেম্বার অফ কমার্স এবং এম্বাসি অ্যাটেস্ট করে আনো। তো এখন একটা প্যাসেঞ্জার সৌদিয়ান থাকে এম্বাসি থেকে 2000-2500 কিলো দূরে, সে তো এম্বাসি অ্যাটেনশন করতে আসবে না একটা ভিসার জন্য। একটা ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা ট্রেন করতে পারছি না। বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। 1 থেকে 5-এর দায়িত্ব তো আমি নিচ্ছি, তাহলে আমি 6 থেকে 24-এর দায়িত্ব আমি নিচ্ছি। তা আপনি 6 থেকে 24-এর মধ্যে এম্বার্গো দেওয়াটা এটা একটা হাস্যকর বিষয়। কিছু বিষয় আমাদের বাংলাদেশের জন্য ইস্যু করেন, কিছু পাকিস্তান, কিছু ইন্ডিয়া, কিছু নেপাল, বাকি 3টা দেশ থেকে কর্মী চলে দিয়ে অলরেডি কাজ করতেছে। আর আমার কর্মীটা এখনো অনিশ্চয়তার মধ্যে সে যেতে পারবে কিনা। কোণঠাসা করতে 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 এটা বন্ধের উপক্রম করে ফেলেছে। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। 2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এজন্য স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণে দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এখন কেন করা করি, কারণ এখন এটার সাথে রাজনীতিটা যুক্ত হয়েছে। কাজে এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বাধাগ্রস্ত চট্টগ্রাম নগরের উন্নয়ন কর্মকাণ্ড। উন্নত বিশ্ব শহরের আদলে নগর সরকার গঠনের উদ্যোগ নেয়ার দাবি উঠেছে। নগরবিদরা বলছেন, মেয়রের নেতৃত্বের সব সংস্থাকে একই ছাতার নিচে আনলে কেটে যাবে জটিলতা, বাড়বে কাজের গতি। এদিকে তারেক রহমানকে নগর সরকারের প্রস্তাবনা দিয়ে রেখেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ক্ষমতায় গেলে যা বাস্তবায়নের আশ্বাস তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম, অথচ 8টির বেশি সেবাদানকারী সংস্থা থাকলেও সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে প্রকৃত নগর সেবা থেকে বঞ্চিত 70 লাখ নগরবাসী। সড়ক সংস্কারের কাজ শেষ হওয়া মাত্রই অপরিকল্পিত ওয়াসার খোঁড়াখুড়িতে বাড়ে জনভোগান্তি। নানা সড়ক, নালা ও খাল নিয়ে সিডিএ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে পুরোপুরি দূর করা যাচ্ছে না জলাবদ্ধতাও। যেখানে সেখানে বিদ্যুতের লাইন। ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ, বিদ্যুৎ ও বন্দর সহ নানা সরকারি সংস্থার মধ্যে নেই সমন্বয়। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত নগরীর উন্নয়ন। সব সংস্থা যদি একসাথে কাজ করতে পারে এবং সেটা যদি সিটি কর্পোরেশনের অধীনে হয়, তাহলে পরে কাজের মধ্যে ধীরগতিটা আসে না এবং কাজটা খুব ডিসিপ্লিন রহিত হয়। যে উদ্দেশ্যে আমরা করছি সেই উদ্দেশ্যেই সেটা দ্রুত সফল হয়। বাজেটের যে প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় আমরা নগর সরকারের মাধ্যমে এটা প্রণীত করে আমরা সেটা কাজ করতে পারি। জলাবদ্ধতা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানা মেগা প্রকল্প করে এক সংস্থা, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব অপর সংস্থার হাতে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় ফ্লাইওভারের উপরেই। নাটবল্টু ও লাইট খুলে নেওয়া সহ সঠিক তদারকির অভাবে অকার্যকর হয়ে পড়ে মেগা প্রকল্পগুলো। নগরবিদরা বলছেন, রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সিদ্ধান্ত গ্রহণ, বরাদ্দ সহ নানা জটিলতার সমাধানে প্রয়োজন উন্নত বিশ্বের আদলে সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে নগর সরকার। সবগুলো যদি একটা আমব্রেলার নিচে আসে, একটা ছাতার নিচে, এবং জনগণের প্রতিনিধি যদি জনগণের চাহিদা মোতাবেক পরিকল্পনাটা করে এবং যখন জনগণের কাছে যেখানে দরকার, মেয়র বিভিন্ন সিভিল সোসাইটি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কাউন্সিলর সবাইকে নিয়ে প্রত্যেকটা কাজ করার জন্য মেয়র আলাদা আলাদা কমিটিও করবেন। মেয়রের ক্ষমতা বৃদ্ধি ও তার কাছে জবাবদিহিতা সহ অতীতে চট্টগ্রাম ও ঢাকার মেয়ররা সরকারের কাছে কিছু রূপরেখা তুলে ধরেছিলেন। এছাড়া 2011 সালে সিটি গভর্নেন্সের উন্নয়নে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ 10 দফা সুপারিশও তুলে ধরেন। জায়গার মতো দাতা সংস্থাগুলোও অর্থ বরাদ্দে শর্ত দিয়ে থাকে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের। প্রশাসনে যে কাজগুলোকে একটা জায়গায় সমন্বয় করে করা হতো, তাহলে আমরা হয়তো
অনেক বেশি উপকৃত হতাম এবং এই শহরের চেহারা হয়তো অনেক আমরা বদলাতে পারতাম। যে সমস্যাগুলো আমরা এখন, সেটা মশা বলেন, সেটা জলাবদ্ধতা বলেন, সেটা বিভিন্ন রকম হকার বলেন অথবা বিভিন্ন গাড়ি বলেন, রাস্তা ফুটপাত দখল বলেন, হ্যাঁ, সবগুলো আমরা মনে করি যে সমন্বয় থাকলে সে কাজগুলো করা অনেক সহজ হতো। ভারতের দিল্লি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও জাপানের টোকিও সহ উন্নত বিশ্বের অন্তত 50টির বেশি দেশে মেয়রের নেতৃত্বে আছে নগর সরকার। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অভিভাবকত্বহীনতার কারণে ব্যাহত হচ্ছে এই নগরীর উন্নয়ন কর্মকাণ্ড। নগরবিদরা বলছেন, এই সুন্দর নগরীর শৃঙ্খলা ফেরাতে নগর সরকারের কোনো বিকল্প নাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। অবশেষে বরফ গলল সম্পর্কের ওভাল অফিসে ট্রাম্প মামদানি বৈঠক। নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল, পরিচিতি পাচ্ছে মৃত্যুর করিডোর হিসেবে। চলতি বছরই মহাসড়কে 155টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 150 জন, আহত হয়েছেন 351 জন। এসব দুর্ঘটনার পেছনে অপ্রশস্ত সড়ক, বিপজ্জনক বাঁক, বেপরোয়া গতি, লবণাক্ততার কারণে পিচ্ছিল সড়ক, অবৈধ যানবাহন চলাচল ও অতিরিক্ত যানবাহনের চাপকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। জীবনের জয়গান আর পর্যটনের হাতছানি যেখানে, সেখানে লুকিয়ে আছে এক মৃত্যুফাঁদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, যা এখন অনেকের কাছে মৃত্যুর করিডোর। প্রতিদিনই এই মহাসড়কে ঝরছে প্রাণ, নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। এই মহাসড়কের ধারণ ক্ষমতা পেরিয়েছে বহু আগে। অপ্রশস্ত সড়ক, নেই কোনো সড়ক বিভাজক, যার ফলে সামান্য অসাবধানতায় ঘটছে মুখোমুখি সংঘর্ষ। আরেকটি বড় কারণ লবণাক্ততা। লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে সড়ককে করে তোলে পিচ্ছিল। এছাড়া বেপরোয়া গতি আর অদক্ষ চালকদের অসুস্থ প্রতিযোগিতা তো আছেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসেবে এই পথে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে অনেক বেশি। এছাড়াও অনুমোদন না থাকলেও এই মহাসড়কে চলাচল করে অনেক ফিটনেসবিহীন যান ও নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা। লবণের পানি আর 3 চাকার গাড়িগুলো বেশি যাতায়াত করে, মেইন হাইওয়েতে উঠে যায়, যার কারণে দুর্ঘটনাটা বেশি হয়। ঘুম থেকে উঠে শুনি যে 2-3টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর বৃষ্টি দিলে তো এখানে অ্যাক্সিডেন্টের মাত্রাও বেড়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত 6 লেনের রাস্তা হবে না, এতদিন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হতে থাকবে। হাইওয়ে পুলিশ বলছে, বেপরোয়া গতির যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মহাসড়ক 4 লেন কিংবা 6 লেন উন্নীত করা ছাড়া বিকল্প নেই মনে করে বিআরটিএ কর্তৃপক্ষ। রাস্তার যে কন্ডিশন, সেই তুলনায় এখানে গাড়ির চাপটা বেশি। এখানে যদি 4 লেন কিংবা 6 লেন উন্নীত করা হয়, তাহলে হয়তো সড়ক দুর্ঘটনা কমতে পারে। আমরা ওভার স্পিডে প্রচুর পরিমাণ প্রজেকশন দিচ্ছি, প্রতিদিনই দিচ্ছি। 80-70 উপরে গতি পাইলে আমরা মামলা দিচ্ছি। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে করার দাবিতে সরব রয়েছে এই অঞ্চলের মানুষ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দাবি তাদের। কর্তৃপক্ষের মাধ্যমে দিচ্ছি, আকর্ষণ করছি অতি সত্বর আমাদেরকে এই মরণপাত থেকে উদ্ধার করার জন্য। এরপরও যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা পরবর্তীতে আরও কি কর্মসূচি দেওয়া যায়, সেটা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম কক্সবাজার 150 কিলোমিটার দূরত্বে এই মহাসড়কে চলতি বছরে মৃত্যু হয়েছে 150 জনের, আর আহত হয়েছে 351 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ মতিরহাট সড়ক। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে সড়কটি শিগগিরই সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্টে বিস্তারিত। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়ক, ঝুঁকি নিয়ে যানবাহন চলছে হেলে দুলে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ মতিরহাট সড়কের 9 কিলোমিটার এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখান দিয়ে প্রতিদিন জেলা সদর সহ কমলনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করে। সড়কের বেহাল দশায় ভোগান্তিতে তারা। যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে চালকরাও। এই রাস্তার মধ্যে যখন সকালবেলা আমরা বাহির হই,
মানে মৃত্যু ঝুঁকি নিয়ে বাইরিত এবং এই ভাঙ্গা রাস্তার কারণে অতিরিক্ত ভাড়াও কমতো। মেডিকেলে নিয়ে যাবো, আমরা ওইটা পর্যন্ত নিতে পারি না, মানে নিতে নিতে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, রাস্তা ভাঙা, ট্যাঙ্কি ভাঙি যায়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, সড়কটি প্রশস্তকরণের জন্য একটি ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ইতোমধ্যে 2টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া চলতি বছরেই সম্পূর্ণ করার আশ্বাস তার। সড়কটা এখন 12 ফিট আছে, 12 ফিট থেকে 30 ফিটে উন্নতি করার জন্য আমরা ইতিমধ্যে একটি ডিপিপি প্রণয়ন করেছি। ইতিমধ্যে যান চলাচল সুষ্ঠু রাখার জন্য ডিপিপিতে অনুমোদন হওয়ার আগ পর্যন্ত আমরা মাইনর থেকে ইতিমধ্যে 2টা প্যাকেজ অন্তর্ভুক্ত করেছি। তোরাবগঞ্জ মতিরহাট সড়কটি 2023 সালে এলজিডি থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়। অনুমোদন পেলে 12 ফুট থেকে 30 ফুটে প্রশস্তকরণ করা হবে এটি। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। বছরের প্রতি মাসেই বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ব্যয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির তথ্য, অক্টোবর পর্যন্ত 4 মাসে এডিপিতে বরাদ্দ দেওয়া অর্থের 8.33% ব্যয় হয়েছে। ব্যয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে স্থানীয় সরকার বিভাগ। তবে এ সময়ে ব্যয়ের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক সচিবালয়। আর 1% কম ব্যয় করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ। বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় ঠেকাতে চলতি অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয় 2,38,695 কোটি 64 লাখ টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 39,593 কোটি 26 লাখ টাকা কম। এই সংকোচনমুখী বরাদ্দ ব্যয় শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। জুলাইয়ে ব্যয় হয় মাত্র 0.69%, যা আন্দোলনে উত্তাল গেল অর্থ বছরের প্রথম মাসের তুলনায় প্রায় অর্ধেক। অবশ্য এর পরের মাস থেকেই বাড়তে থাকে এডিপিতে দেয়া বরাদ্দ ব্যয়ের পরিমাণ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির তথ্য, অক্টোবর শেষে গেল 4 মাসে এডিপির ব্যয় দাঁড়িয়েছে 19,878 কোটি 34 লাখে। শতাংশের হিসেবে গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় ব্যয় বাড়লেও কমেছে টাকার অঙ্কে। এ সময়ে বরাদ্দ পাওয়া শীর্ষ 5 মন্ত্রণালয় বিভাগের মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে স্থানীয় সরকার বিভাগে 4,961 কোটি 75 লাখ টাকা। 2,691 কোটি 6 লাখ টাকা ব্যয় করে পরের অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ব্যয়ে পিছিয়ে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ সময়ে বরাদ্দ পাওয়া অর্থের 1%ও ব্যয় করতে পারেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ। ব্যয়ের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদ কার্যকর না থাকায় 20 লাখ টাকা বরাদ্দ পাওয়া সংসদ বিষয়ক সচিবালয় থেকেও ব্যয় শূন্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। এতে নষ্ট হয়ে যাচ্ছে কারখানাটির মূল্যবান যন্ত্রাংশ। দৈনিক অন্তত 4.5 কোটি টাকা মূল্যের 1200 মেট্রিক টন সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানাটি চালু করতে অন্তত 40 MMCF গ্যাস প্রয়োজন। হৃদয়পালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন উজ্জ্বল চক্রবর্তী। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ সার কারখানা মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এই কারখানা থেকে কৃষকদের চাহিদা অনুযায়ী 8 জেলায় ইউরিয়া সার সরবরাহ করা হয়, কিন্তু গ্যাস সংকটের কারণে গত 1 মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার অনেক ক্ষতি হচ্ছে, কারণ এখানে রোটেটিং যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলি বসে আছে, এইগুলো দীর্ঘদিন বসে থাকলে পরবর্তীতে যখন চালাতে যায় তখন এই ফ্যাক্টরিগুলো সহজে চালানো যায় না। হাজার হাজার কোটি টাকার কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারখানার যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতি মাসে আমাদের বেতন ভাতা মিলিয়ে আমাদের 8 থেকে 10 কোটি টাকা একটা স্ট্যাটিক খরচ আছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। তবে ভরা মৌসুমে কৃষকদের চাহিদা বিবেচনায় নরসিংদীর ঘোড়াশাল ও চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে 40,000 টাকা প্রতি টনের স্থলে 70 থেকে 80,000 টাকা মূল্যে সার কিনছে সরকার। এরপর কৃষকদের মাঝে ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সরকার বিভিন্ন পর্যায়ে ভর্তুকি দিয়ে ক্যারিং করে আইনা সেটা আমাদেরকে দিতেছে, আমরা কৃষকদেরকে দিতেছে। ডিসেম্বর, জানুয়ারি
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসের বীজ আমার যেমন আশুগঞ্জ ফার্টিলাইজারের সার আমরা ডেলিভারি নিতে পারি, ওই দাবি জানাই সরকারের কাছে। তবে প্রশাসনিক কর্মকর্তা জানান কারখানাটি চালু করতে অন্তত 40 MMCF গ্যাস প্রয়োজন হয়, যা পাওয়া মাত্রই উৎপাদন শুরু হবে। আমাদের এমডি স্যার, এটি কি বলে বিসিএসসি, আমাদের চেয়ারম্যান মধ্যে ডাইরেক্টর মধ্যে সবাই পজিটিভ যে আমরা গ্যাস দিলে আমরা প্রোডাকশন যেতে পারবো। আশুগঞ্জ উপজেলায় 1983 সালে প্রায় 536 একর জমির ওপর ইউরিয়া সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে বছরে অন্তত 5.5 লাখ টন ইউরিয়া সার উৎপাদন হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। এই সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ভিড় করেন লাখো পর্যটক। সম্প্রতি এখানে বেড়েছে গবাদি পশুর অবাধ বিচরণ। এতে বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের, নষ্ট হচ্ছে পরিবেশ। দর্শনীয় স্থানে পশুর অবাধ বিচরণ নিয়ে দায়সারা জবাব দিলেন পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির ঝুলন্ত সেতু, এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু, ছাগল ও কুকুর। এদের যন্ত্রণায় অতিষ্ঠ পর্যটকরা। বিশেষ করে পর্যটকরা সেতুতে দাঁড়িয়ে কিছু খেতে গেলে বিরক্ত করে এসব প্রাণী। এতে বেশি বিপদে পড়তে হয় নারী ও শিশুদের। সিঁড়ি, রাস্তা, পর্যটকদের বিশ্রামস্থল থেকে শুরু করে ভাসমান দোকানের সামনে এদের অবাধ বিচরণ দেখে মনে হতে পারে এটি কোনো বিনোদন কেন্দ্র নয়, যেন গোচারণ ভূমি। জেলার পর্যটন শিল্পের আইকনিক স্থানের এমন দশায় হতাশ দর্শনার্থীরা। ঝুলন্ত ব্রিজের উপর যে ছাগলটি, এটা তো থাকা উচিত। মাঝে মধ্যে একটু গবাদি পশু, গরু, ছাগল আসে, ওগুলো একটু ছোট বাচ্চাদের নিয়ে একটু হিমশিম খেতে হয়। পর্যটক কেন্দ্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই কিন্তু পর্যটকরা আরো আকৃষ্ট হবে এদিকে আসার জন্য। মানুষ খাইতে গেলে টুরিস্টের পাশাপাশি ঘুরে টুরিস্টের হাতের থেকে নিয়ে ফেলে। এখানের মধ্যে অনেক ফ্যামিলি আছে, প্রায় 10-12টা ফ্যামিলিরও গরু আছে, সবগুলা এখানে আসে। গরু ছাগলের মালিকদের চিঠি দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা। তাদেরকেও পার্সোনালি আমরা বারবার বলতেছি যাতে এই টুরিস্ট এলাকায় যাতে যেন গরু ছাগল না থাকে। আমরা ইতিমধ্যে কয়েকজনকে চিঠিও দিয়েছি। রাঙামাটি শহরের পাশে 1980 সালে 28 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই শাখা। এটি জেলার প্রথম বিনোদন কেন্দ্র। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। নিউ ইয়র্কের উন্নয়নের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আয় সহ ফেডারেল আইন প্রণয়নকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। 8 ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি। 4 নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। আমাদের একটা দারুণ বৈঠক হলো, খুবই ভালো, খুবই ফলপ্রসূ। আমাদের একটা মিল আছে, আমরা দুজনই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক। আর আমি মেয়রকে অভিনন্দন জানিয়েছি, তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচন লড়েছেন। প্রাথমিক থেকেই খুবই দক্ষ, কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তিনি সবাইকে খুব সহজেই হারিয়েছেন। প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল। আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি। এই শহরেই আমাদের মিল, আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায় সেটাই ছিল আলোচনার মূল বিষয়।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ৩৪ বছর বয়সী ডেমোক্রেট নেতা জোহরান মামদানি। ১ জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনাকে চূড়ান্ত শান্তির ভিত্তি হিসেবে সমর্থন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রস্তাব মানতে নারাজ ইউক্রেন। দেশটি জানিয়েছে এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয় ঝুঁকিতে পড়বে। থ্যাঙ্কসগিভিং এর মাধ্যমেই সমঝোতা চূড়ান্ত করতে ইউক্রেনের উপর চাপ বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ইউরোপীয় নেতাদের সঙ্গে টানা পরামর্শে ব্যস্ত জেলেনস্কি। ওয়াশিংটনের পাঠানো ২৮ দফা পরিকল্পনা শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার তিনি জানান, পরিকল্পনাটি এখনো বিস্তারিতভাবে আলোচনায় না এলেও রুশ বাহিনী যে অগ্রসর হচ্ছে এ বাস্তবতা কিয়েভ ও ইউরোপ এখনো বুঝতে পারছে না। তার দাবি, ইউক্রেন আপত্তি জানালেও যুদ্ধ থামাতে হলে রাজনৈতিক শর্ত মেনে নিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, থ্যাঙ্কসগিভিং এর মধ্যেই কিয়েভকে ফ্রেমওয়ার্ক ডিল গ্রহণ করতে হবে। তবে এতে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকেই প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, বিশেষ করে অঞ্চল সমর্পণ এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়টি। এই কারণে কিয়েভ বলছে, সমঝোতার এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে। জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন এক মুহূর্ত পার করছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রায় ১ ঘন্টার ফোনালাপের কথা জানান। যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আলোচনার তীব্রতা আরও বাড়ানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে জেলেনস্কি ফোনালাপ করেছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর সহ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলেছেন তিনি। আগামী কয়েকদিনে আরও বৈঠক ও ফোনালাপ নির্ধারিত আছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউক্রেনের দলগুলো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই পর্যায়ে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা। দুপুরে ডক্টর ইউনুস শেরিং বৈঠক। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা। ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর। চলতি সপ্তাহে সমঝোতার আশা। এবং 5.7 মাত্রার ঝাঁকুনি দিল বড় বিপর্যয়ের বার্তা। ভৌগোলিক কারণেই আরও ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। সিংহভাগ ভবন ধসে ঢাকা চট্টগ্রামে বিপর্যয়ের শঙ্কা। এই ছিল সকালের সময়। পরবর্তী আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।